সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। একজন হলেন ডাক্তার জাহেদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। আরেকজন হলেন সাবেক রাষ্ট্রদূত জনাব মাহফুজুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে একটা বড় ধরনের আলোড়ন তৈরি করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা শুরুতে জানতে চাই যে মাহফুজ ভাইয়ের কাছে যে ওনার এই সফরটাকে আপনি কীভাবে দেখছেন? এই প্রথম বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান নিউ ইয়র্ক গেলেন বা জাতিসংঘের অধিবেশনগুলো অংশগ্রহণ করার জন্য গেলেন, যিনি কেবলমাত্র বাংলাদেশের ভেতরে না, আপনার বিশ্ব পরিমাপেও একজন সেলিব্রিটি। সুতরাং তার এই নতুন দায়িত্ব গ্রহণের ফলে বিশ্বব্যাপী, বিশেষ করে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছিল যে তিনি যখন একটা রাষ্ট্র পরিচালনা করছেন বা একটা সরকার পরিচালনা করছেন, তখন তার অ্যাটিটিউড কেমন হবে সেটা বোঝার জন্য। ডাক্তার জাহিদুর রহমান, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মিশন কূটনৈতিক অর্থনৈতিক সাফল্যের নতুন মাত্রা, এরকম কথা বলা হচ্ছে। আবার কেউ বলছেন যে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফরটি কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের জন্য একটি মাইল ফলক হয়ে রয়েছে। আবার কেউ বলছে জুলাই আগস্টের ছাত্র জনতার যে অভ্যুত্থান এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে যাত্রা শুরুর পর সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে বাংলাদেশ বিশ্বের অন্যতম মনোযোগের কেন্দ্র হয়ে উঠেছে। গ্লোবাল স্কেলেই তিনি একজন সেলিব্রিটি, সুতরাং ওনার প্রতি সেই মনোযোগ আছে। কিন্তু যেটা হয়, আপনি একটা ক্ষেত্রে খুব বড় সেলিব্রিটি, কিন্তু নতুন জায়গায় যখন আছেন আপনার সামনে টেস্ট অপেক্ষা করছেন, সুতরাং এই মনোযোগ থাকবে। ডক্টর ইউনূস একটা সরকার প্রধান হিসাবে কেমন করেন, কারণ উনি এর আগে একটা বড় প্রতিষ্ঠান চালিয়েছেন, কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মতো একটা স্টেটের সাথে এটা তুলনা হয় না। বাংলাদেশের মতো এই কারণে বলছি, বাংলাদেশ খুবই একটা জটিল দেশ টু গভর্ন, এত রকম মানুষ, এত রকম জটিলতা, এবং বিশেষ করে গত 15 বছরের যে শাসন এবং আরও স্পেসিফিকলি বললে শেষ 10 বছরের যে নির্বাচনহীন সরকারটা ক্ষমতায় ছিল, তারা সব প্রসেসগুলোকে, সব ইনস্টিটিউটগুলোকে এমন জায়গায় নিয়ে গেছে, বাংলাদেশকে এখন শাসন করা, গভর্ন করা কিন্তু খুব টাফ পরিস্থিতি হবে। সো ডক্টর ইউনূস সেখানে কেমন করেন সেটার প্রতি সারা পৃথিবীর মনোযোগ, ইনফ্যাক্ট আমাদের জনগণের মনোযোগ আছে, দেশের ভেতরে এবং বাইরেও খুব স্বাভাবিকভাবেই সেই মনোযোগ থাকবে। কিন্তু এখানে একটা জিনিস একটু আমি যোগ করে রাখতে চাই, সেটা হলো ডক্টর ইউনূসের এবারকার যাওয়াটাকে আমি এভাবে একটু ডিফাইন করব যে আমরা যতই বাংলাদেশ এই হয়ে গেছে সেই হয়ে গেছে, নানান রকম কথা আগের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়নের রোল মডেল ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ একটা গরিব দেশ, আমরা মাত্র এলডিসি গ্র্যাজুয়েট করেছি এবং আমরা এখনও বেরোইনি। আসলে 26 সালে বেরোবো ফর্মালি, সো কাগজে কলম। এলডিসি মানে গরিব দেশ, আমরা যতই টেকনিক্যালি লিস্ট ডেভেলপড কান্ট্রি বলি না কেন, এর নিচে আর কেউ নাই। 29 পর্যন্ত আমাদের ট্যারিফ সুবিধা থাকবে, তো আমরা আরও যদি ব্রডার স্কেলে ধরি 29 পর্যন্ত আমরা আসলে গরিব দেশ হিসাবে তকমা নিয়ে থাকবো। সেই দেশের একজন রাষ্ট্রপ্রধান সারা পৃথিবীর, সরকার প্রধান আমি রাদার বলছি, সারা পৃথিবীর বড় বড় দেশসমূহের অন্যান্য মানুষদের, বড় বড় সংস্থাসমূহের, আমরা শুধু দেশ বলছি কেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর যারা চিফ আছেন তারাও ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছেন, তারা বাংলাদেশের সাহায্যে আসার কথা বলছেন। সো এই যে মনোযোগ পাওয়া সম্মানের সাথে, সেটা আমাদের কাছে বিরাট বড় ব্যাপার। এর আগে একটা উল্টো ব্যাপার ছিল যে আমাদেরকে বিশেষ করে পশ্চিমা বিশ্বে প্রচণ্ড সমালোচনার মুখে আমরা ছিলাম। এদেশে গণতন্ত্র নাই, এদেশে মানবাধিকার রক্ষিত হয় না, মত প্রকাশের স্বাধীনতা নেই, এদেশের প্রধানমন্ত্রী একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সোফায় বসে কিছুক্ষণ কুশল বিনিময় করলো, এটাকে বাইল্যাটারাল মিটিং বলে চালানোর চেষ্টা, একটা সেলফি তুলে সব মন্ত্রী শেয়ার শুধু করছেন না, দলের সাধারণ সম্পাদক বলছেন সেলফি তোলা হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এই যে একটা আমাদের জায়গা থেকে হীনমন্যতার বহিঃপ্রকাশ, আপনি যখন এগুলো করেন এটা প্রমাণ হয় যে আমরা হীনমন্যতার মধ্যে ভুগছিলাম। সেই জায়গায় আজকে ডক্টর ইউনূস যখন এইরকমভাবে রেসপেক্ট পেয়েছেন, এটা জাতি হিসাবে আমাদের জন্য খুবই বড় সম্মানের বলে মনে করি। মাহফুজুর রহমান, আপনি জানেন যে অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। তারপরে উনি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, সাইডলাইনে 40টির বেশি মিটিং করেছেন। এটা একটা অভাবনীয় ব্যাপার। এবং যেটা হয়েছে সেটি হলো যে সব মিটিং, এই সমস্ত আলোচনার মাধ্যমে একটা বিষয় ধরে নেওয়া হচ্ছে, যারা আন্তর্জাতিক বিশ্লেষক তারা যে কথাটা বলতে চাচ্ছেন সেটা হলো যে এই ধরনের বৈঠকগুলি হয়েছে কি, যে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সংস্থার প্রধানগুলোর সঙ্গে বাংলাদেশের
এই যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের যে অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতার মানে প্রতিশ্রুতি তারা যে দিয়েছেন, সবটা মিলিয়ে একটা ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আপনার কি মনে হয়? প্রথম কথা হলো, সরকার প্রধানদের সঙ্গে বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করা খুব কঠিন কাজ না, এ কারণে যে তারাও যখন সেখানে যান তারাও চান বিভিন্ন দেশের সঙ্গে একটা এই সুযোগে দ্বিপাক্ষিক বৈঠক হোক। কিন্তু কতটা গুরুত্ব সেই বৈঠকগুলো বহন করে, অথবা সেই বৈঠক থেকে আমি কি নিয়ে আসতে পারলাম বা কি বিষয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ ঠিক তাই, মানে ওটার ফলাফল কি হলো না হলো সেটা অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং ঠিক সংখ্যা দিয়ে এটা বিচার করা যাবে না। কিন্তু যদি এমন হয় যে ওই সমস্ত দেশ বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে দেখা করার আগ্রহ দেখিয়েছেন এবং সেজন্য বৈঠকটা হয়েছে, তার মানে সেই সমস্ত দেশের একটা আগ্রহ ছিল বাংলাদেশের প্রতি বা নতুন বাংলাদেশের প্রতি, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কি কথা হয়েছে তাদের মধ্যে অথবা ফলাফলটা কি সেইটা জানা, সেটা তো আমরা যেহেতু ভেতরে কেউই ছিলাম না, আমরা জানি অনেক খবর চলে এসেছে, কিছু খবর চলে এসেছে, কিন্তু খুশি হতাম যদি এটা সরকার তরফ থেকে বলা হতো, তাহলে সেটার একটা অথেন্টিসিটি থাকতো। আমরা যা বলছি সবই কিন্তু অনুমানে বলি। দ্বিতীয় হলো যে যদি এমন হয় যে না, বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই বৈঠকগুলো করতে চেয়েছি, তাহলেও এটাকে আমি খুব গুরুত্বের সঙ্গে দেখি এই কারণে যে তার মানে আমাদের পার্টিকুলার একটা হোমওয়ার্ক ছিল, একটা টার্গেট ছিল যে আমি এই দেশের সঙ্গে দেখা করব যাতে এই দেশ থেকে আমি এই জিনিস অ্যাচিভ করতে পারি, নিয়ে আসতে পারি। দুই পক্ষের আগ্রহ না থাকলে কূটনীতির ক্ষেত্রে অনেক রকম ভাষা আছে যেটা দিয়ে এই রকম সভা থেকে আপনি সরে আসতে পারেন, তো সেরকম তো হয়নি। একটা জিনিস লক্ষণীয় দেখেন যে আমাদের এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মালদ্বীপ, নেপাল, পাকিস্তান তিনটা দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ভারতের সঙ্গে হয়নি। আর শ্রীলঙ্কা যেহেতু নির্বাচন ছিল ওই সমস্ত কারণে, হ্যাঁ, শ্রীলঙ্কাটা আমরা আপাতত বাদ রাখতে পারি। সুতরাং এইখানে কিন্তু একটা বার্তা আছে। আমি মনে করি দুই পক্ষেরই, বাংলাদেশের দিকেও এবং ভারতেরও উচিত ছিল কোনো রকম একটা দ্বিপাক্ষিক বৈঠক করা, কারণ ওইটার ফলাফলের প্রতি আমরা সবাই তাকিয়েছিলাম এবং সেখান থেকেও আমাদের অনেক কিছু রিড করার ছিল, বুঝে নেওয়ার ছিল। এবং এইটা যদি এই পর্যায়ে না হয় তাহলে ভবিষ্যতে আবার কখন এরকম সুযোগ আসবে আমরা কিন্তু আর জানি না। কারণ হলো দ্বিপাক্ষিক একটা বৈঠক করার জন্য অনেক রকম কসরত করতে হয়, কিন্তু যেহেতু নিউ ইয়র্কে সবাই যায় সুতরাং সেটাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে দেখি এবং সৌজন্য সাক্ষাৎ হলেও সেটার একটা গুরুত্ব থাকে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই এবং জানতে চাই, সেটি হলো যে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক একটা মন্তব্য করেছেন। উনি বলেছেন যে এই সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনূস বাংলাদেশের একটা সঠিক চিত্র তুলে ধরেছেন, নেগেটিভ পজিটিভ। উনি সম্ভাবনার কথা বলেছেন, একই সঙ্গে বাংলাদেশের অবস্থাটা কী, পতিত সরকার এই দেশটাকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে সেই চিত্রটাও কিন্তু উনি তুলে ধরেছেন। এবং এতে হয়েছে কি, একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যেহেতু তারা টোটাল চিত্রটা জানতে পেরেছেন। আপনার কি মনে হয়? আমরা বৈঠকগুলো তথ্য জানি না, কিন্তু বৈঠক হওয়া না হওয়া ইটসেলফ কতগুলো বার্তা দেয়, হুইচ ইজ ভেরি রাইট। ডক্টর ইউনূস নিজে চেয়েছিলেন জনাব মোদির সাথে একটা সাইডলাইনে বৈঠক করতে, উনি রাজি হন, একটা বার্তা দিতে চেয়েছেন। বলা হয়েছে যে সফরসূচি মেলে না টেলে না, কিন্তু আমরা খুব ভালো বুঝি আন্তরিকতা থাকলে আমাদের প্রধান উপদেষ্টা আগে যাক বা উনি আর একটু থাকুক, বৈঠকটা হতে পারতো। উনি এই মেসেজ দিতে চেয়েছেন। ঠিক একইভাবে আমি বলবো, ধরুন বিশেষ করে জো বাইডেনের সাথে যে মিটিংটা হয়েছে, আমরা কন্টেন্ট খুব বিস্তারিত জানি না, কিন্তু বৈঠক ইটসেলফ একটা বার্তা দেয়। ইটস নট এ ল বাট ইটস এ নর্ম। উনি নর্মটা ভেঙেছেন। এবং বাংলাদেশেরও কোনো সরকার প্রধানের সাথে বাইল্যাটারাল মিটিং শেষবার হয়েছিল শেখ হাসিনার সাথে 96-2000 সরকারের সময়, সো প্রায় 2 যুগ পরে বৈঠক হয়েছে। তো বৈঠক ইটসেলফ একটা বার্তা দেয় যে এই সরকারকে তারা এন্ডোর্স করছে। এবং শুধু সেটা না, এটাকে যদি আমরা একটু প্রেক্ষাপট মেলাই, দুজন জুনিয়র মার্কিন মন্ত্রী কিন্তু বাংলাদেশ সফর করে গেছেন। এর মধ্যে ডোনাল্ড লুকে আমরা চিনি, তার সাথে ট্রেজারি ডিপার্টমেন্টেরও তার সমপর্যায়ের আরেকজন এসেছিলেন। সো এই বিবেচনায় হয়তো এটা সিগনিফিক্যান্স আছে। ডক্টর ইউনূস যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, ধরুন আদালত এলাকাতে আওয়ামী লীগের যেসব অভিযুক্ত মানুষকে নেওয়া হয় তাদের উপর হামলা হয়েছে, এই হামলাকে কিন্তু উনি স্বীকার করছেন যে এটা ঠিক হচ্ছে না। সরকারে কিন্তু উনি আছেন। কেউ আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ এন্ডোর্স করার চেষ্টা করি এভাবে যে না, এটুকু তো হতেই পারে, আরো খারাপ কিছু হতে পারতো, ঠেকানো হচ্ছে না।
সো আমি ওনার মধ্যে ওই টেন্ডেন্সিটা দেখেছি, এবং আপনি যদি আসলে ক্রেডিবিলিটি অর্জন করতে চান তাহলে সেটা করাই উচিত হবে। দেশের আসলে আগে কি ছিল, এবং যেটা খুব জরুরি, ওনার ভাষার মধ্যে এখানে বা আগেও আমি সেই অর্থে কোনো ভেঞ্জেন্স দেখিনি। মানুষ কিন্তু বরং এখন উনি যদি ভেঞ্জেন্স দেখাতেন মানুষ পছন্দ করত, ওনার ভাষার মধ্যে এটা নাই। উনি প্লেনলি এবং অনেক ক্ষেত্রে ওই রেজিমের নামও তোলেননি, উনি এভাবে ভাষণটা দিয়েছেন। দেশেও উনি তাদের বিচার সহ যা যা বলছেন এগুলো প্রত্যেকটা কিন্তু জাস্টিসের জন্য করছে। আমাদের সোসাইটিতে তো বিচার আসলে আমরা করতে চাই প্রতিশোধ নেওয়ার জন্য না, সোসাইটিতে জাস্টিস এনশিওর করার জন্য। ওনার মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে। ফলে কম্প্রিহেন্সিভলি উনি দেশের মধ্যে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, এবং আমরা একটা জিনিস যোগ করতে চাই, উনি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে সিজিআইএ এই মুভমেন্ট নিয়ে কিছু মন্তব্য বিতর্ক তৈরি করেছে। এটাকে আমি ব্যক্তিগতভাবেও সঠিক মনে করিনি, যেটা একটা প্ল্যান মুভমেন্ট এবং ছাত্ররাই এটার পেছনে, এবং একজন বিশেষ ছাত্রকে এখানে পেছনের ব্রেইন হিসেবে পরিচয় করেছেন। মজার ব্যাপার, জাতিসংঘের ভাষণে এসে কিন্তু উনি ওই জায়গাটা থেকে সরে গেছেন। উনি ওখানে বলেছেন মানে শ্রমিক মজুররা এটার মধ্যে ছিল, নারীরা তাদের সন্তানদের নিয়ে নেমেছে, সারা শহরের সব মানুষ নেমে এসছে। সো এই যে একটা কালেকটিভ আপরাইজিং, এবং উনি যে গ্রহণ করা একটা মানসিকতা, একদম, কারণ সমালোচনা হচ্ছিল নিশ্চয়ই ওনার কানে গেছে, এবং উনি সেটা শুধু সেটা না, ওনার দ্বিতীয় ভাষণটাতে উনি কিন্তু কি করেছেন একটা লম্বা তালিকা দিচ্ছিলেন। কারণ কি? কারণ আমরা শোরগোল করছিলাম সরকার কি করলো, সরকার তো কিছু করে নাই। সো এই যে আপনি শুনছেন এবং এটা অনুযায়ী নিজকে কারেক্ট করছেন, আপনার কোর্স অফ অ্যাকশন ঠিক করছেন, এটা খুবই বড় ব্যাপার, এবং সেটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো দেশের অভ্যন্তরের এমনকি দেশের বাইরেরও ইস্যু নিয়ে উনি খুব চমৎকার অনেকগুলো ইস্যু এনেছেন এবং সেগুলো কভার করেছেন। মাহফুজ ভাই, একটি বিষয় মানে ওইখানে যতগুলি বৈঠক হয়েছে, কূটনীতিকরা বলছেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে যে বৈঠকটা হয়েছে সেটি আসলে একটা গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ সেখানে আনুষ্ঠানিকভাবে বৈঠকটা হয়েছে এবং সেখানে অনেক কথাটা এসছে। এর মধ্যে মূল কথা যেটা হলো যে সংস্কারের জন্য ওয়াশিংটন সব ধরনের সহযোগিতা করবে। তাদের এই বক্তব্যকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? আপনারা যেভাবে বলছিলেন প্রথমে যে জো বাইডেনের সঙ্গে ওনার দেখা হয়েছে এবং এটাকে বাংলাদেশে অনেক পজিটিভলি দেখা হয়েছে, কিন্তু তার চাইতেও গুরুত্বপূর্ণ কিন্তু অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে দেখা হওয়া, কারণ সেখানে অনেক কিছু ডিটেইলে এসেছে। সেই বৈঠকের একটা জায়গা ছাড়া বাকি সমস্ত জায়গা আমি যথেষ্ট উৎসাহ ভরে দেখেছি। একেবারে দেখবেন যে শেষে অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে দেখা হওয়ার পরিপ্রেক্ষিতে স্টেট ডিপার্টমেন্ট থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশে যে মাইনরিটির প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এইটা আমার কাছে একটু দৃষ্টিকটু লেগেছে এই কারণে যে আমি যখন বাংলাদেশে থাকি তখন আমি ঠিক মাইনরিটির প্রতি বা রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সরকারের কোনো নেগেটিভ অ্যাটিটিউড দেখিনি। সুতরাং সেইটা একজন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী যখন উল্লেখ করেন তখন সেটা আমার কাছে একটু বিব্রতকর অবস্থা মনে হয়। তো এইটা ছাড়া বাকি সব কিছুতেই আমি বলবো যে অ্যান্থনি ব্লিংকেন বাংলাদেশের এক্সপেকটেশন যেটা ছিল সেটাও অনেকখানি তিনি পূরণ করতে পেরেছেন, এবং প্রফেসর ইউনূসও সঠিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে কি প্রয়োজন সেটা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে পেরেছেন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠান। ডাক্তার জাহিদুর রহমান, আপনি জানেন দীর্ঘ একটা কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন এই অবস্থা দাঁড়িয়েছে, কিন্তু কর্তৃত্ববাদী শাসনের সময় কি ছিল? বিশেষ করে মানবাধিকার একদম তলানিতে পৌঁছে গিয়েছিল, এবং লাস্ট যে মানবাধিকার প্রতি পতিত সরকার কী ধরনের হিংস্র পর্যায়ে ছিল সেটা আমরা শেষ দিনগুলো পর্যন্ত দেখেছি, পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। এই বিষয়টি নিয়ে কী ধরনের বিচার হতে পারে
থাকবে। আমাদের সমাজে আমরা যদি জাস্টিস করতে না পারি, মানে যা ঘটেছে গত শুধু জুলাইয়ে না, এই যে ধরুন গুমের কথা আসছি, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এই যে মানবতা বিরোধী অপরাধগুলো, এগুলো বছরের পর বছর সিস্টেম্যাটিকলি চলেছে। এটা খুব জরুরি। আপনি হঠাৎ করে একজনকে একবার গুম করেছেন, এক দুজনকে খুন করেছেন তা না, এগুলো সিস্টেম্যাটিকলি হয়েছে, টার্গেটেড হয়েছে আপনি ক্ষমতায় থাকার জন্য। ফলে এই জাস্টিসটা নিশ্চিত করতে হবে। এখন এটা কোথায় করব? আমাদের দুটো অপশন এই মুহূর্তে সামনে আছে। একটা হলো আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা আছে, যেটা গত সরকারের সময় কাজ করেছিল। এই আইনটা কিন্তু পুরনো, এটা স্বাধীনতার পরপর 72 বা 73 সালে হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতও একটা অপশন, কিন্তু এটার কতগুলো ড্রব্যাকস আছে। আমি বেশ কিছু বিশেষজ্ঞকে এটা নিয়ে কথা বলতে দেখেছি, তাতে আমি দেখলাম এটার দীর্ঘসূত্রিতার অভিযোগ আছে, কিন্তু এটা নিশ্চিতভাবেই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেইন করে। আবার এটা যে সমালোচনা নেই তা না। বিষয় এই যে প্রধান কৌশলী শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন জানিয়েছিলেন, একটা ওনাকে নিয়ে সমালোচনা আছে, ওনার প্রতি আছে, এবং অন্যান্যদের প্রতিও নানান সমালোচনা থাকে। আচ্ছা, আরেকটা ভয়ঙ্কর প্রশ্ন আছে এই আইসিসিতে, সেটা হলো ইন অ্যাবসেন্সিয়া কোনো বিচার করা যায় না। আপনি কোনো অপরাধীকে বা অভিযুক্তকে হাজির করতে হয়, গ্রেফতার করে। এখন ধরুন প্রধান এই যাবতীয় কর্মকাণ্ডে যিনি প্রধান, শেখ হাসিনাকে আপনার বিচার করার জন্য তাকে গ্রেফতার করে হাজির করতে পারতে হবে। এখন ধরুন যে আমরা করলাম, তার বিরুদ্ধে পরোয়ানা হলো, পুতিনের বিরুদ্ধে পরোয়ানা আছে। পুতিন এমন দেশেও গেছে যেখানে তারা এটা র্যাটিফাই করেছে, মানে যারা আইসিসির পার্ট, যেমন ভারত তো আইসিসির পার্ট না, যারা আইসিসির পার্ট এমন দেশে যাওয়ার পরও তারা তাকে পুতিনকে ধরে পাঠায়নি। এখন শেখ হাসিনা যদি ভারত থাকেন, ভারত এটা পার্টি না, এবং অন্য কোথাও গেলে যে ধরবে তারা, তার মানে আমরা খেয়াল করছি মূল মানুষটাই বিচার ব্যবস্থার বাইরে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আন্তর্জাতিক যে অপরাধ আদালত আছে সেটার আইনেরও কিছু মডিফিকেশনের প্রস্তাব দেওয়া হয়েছে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে একটা প্রোগ্রাম করেছিল, গোল টেবিল। সামহাউ আই ওয়াজ ইনভাইটেড ওভার দেয়ার, লয়ের বাইরেরও কিছু মানুষ ছিলেন, এবং আমি দেখলাম গুরুত্বপূর্ণ বেশ কিছু সংশোধন এসেছে। এবং এটাই শেষ না, ওখানে যারা আইন বিশেষজ্ঞ ছিলেন, যারা স্পেসিফিকলি এই ধরনের আইন নিয়ে কাজ করেছেন, তারাও আরও সংশোধনী করছে। তার মানে আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি আমাদের আইনটাকে অপরাধের সংজ্ঞায়ন থেকে শুরু করে প্রসেস সব কিছু যদি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, রোম স্ট্যাটিউট নিয়ে তো আমরা কাজ করতে চেয়েছি, ওর সাথে যেখানে 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 ম্যাচ করছে না সেগুলো যদি ম্যাচ করে আইনটাকে অ্যামেন্ড করি, প্রসেসটাকে ঠিক করি। অনেক চমৎকার ট্রান্সপারেন্সির সাজেশন দেওয়া হয়েছে, মানে আদালতের পুরো প্রসেস ভিডিও রেকর্ডিং করা যাবে, চাইলে লাইভ প্রকাশ করা যাবে, প্রচার করা যাবে। বিদেশি কৌশলী কেউ আনতে পারে যারা অভিযুক্ত আছেন, যে কোনো অবজারভার আনতে পারেন। সো এরকম আরও যা যা প্রয়োজন, সো আমার কাছে মনে হয় সেটা করে রাদার বিচারটা আমাদের দেশে করাটাই ভালো। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এখানে যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে এবং যে সংশোধনী আনা হয়েছে সেগুলো যদি ঠিকঠাক করা হয়, এটা এনাফ না। ইনফ্যাক্ট ওই দিনও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ছিলেন, এবং উনি রাইটলি বলছিলেন যেটা আমাদের প্রাথমিক প্রস্তাবনা, অনেকেই অনেক রকম, যখন অনেক স্পেশালিস্ট ছিলেন, বিশেষ করে এই আইনে কাজ করা 2-3 জন স্পেশালিস্ট ছিলেন, তারা আরও বেশ কিছু সাজেশন বলেছেন কি করা দরকার আছে। আমার মনে হয় সময় নিয়ে তারা এগুলো যদি আরও ঠিক করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করেন এবং ট্রান্সপারেন্সি এনশিওর করেন, তাহলে এখানেই বিচার সম্ভব, সুষ্ঠু বিচারটা সম্ভব। আমি এই বিষয়ে একটু অ্যাড করতে পারি? জি প্লিজ। একটা জিনিস হলো যে বাংলাদেশে আমরা যথেষ্ট আবেগপ্রবণ এবং অনেক কিছু আবেগ দিয়ে বিচার করে ফেলি। ডক্টর জাহিদ যেটা বলেছেন, এক্স্যাক্টলি সেই জিনিসগুলো যদি আমরা পুনরায় বলি, বা আমি পুনরায় বলি, যে আন্তর্জাতিক আদালতে গেলে আপনার সব কিছু তো আন্তর্জাতিক মানদণ্ডের নিরিখে তৈরি হবে। কোর্টে সেটা কতটুকুনি ফাইট করতে পারেন, ম্যাক্সিমাম এফোর্ট উনি দেবেন, এবং সেখানে দেখা যাবে যে উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ঝানু উকিল যারা আছেন সেরকম প্রসিকিউটর নিয়োগ করছেন। সেক্ষেত্রে আমরা কতটুকু ফাইট করতে পারবো, কারণ ফাইট কিন্তু হবে হলো সব ডকুমেন্টসের ভিত্তিতে। সেখানে আমাদের যথেষ্ট ল্যাকিং আছে বলে আমার ধারণা। এখন পর্যন্ত দেখে আসছি যে যখন আমরা এই বিচারের কথা বলছি, বা এই 15 বছরের বিশেষ করে শেষ কয়েকদিনের হত্যাযজ্ঞও যখন মেনশন করা হয়, তখন সবসময় বলা হয় গণহত্যা, এই শব্দটা ব্যবহার করা হয়। এখন আপনি যদি কাউকে গণহত্যার জন্য অভিযুক্ত করেন, তাহলে আপনাকে গণহত্যার প্রমাণগুলোই কিন্তু উপস্থিত করতে হবে। খুন হয়েছে বা মেরে ফেলা হয়েছে ওই অভিযোগ এনে কিন্তু কোনো লাভ হবে না। এখন গণহত্যার ব্যাপারে আমাদের দুর্ভাগ্যজনকভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ইভেন আমি এখন কেবল না, এই 15 বছরও যখন
আগের সরকার আপনার বিশেষ করে 1971 সালের গণহত্যা নিয়ে কথা বলতো, তখনও গণহত্যার ডেফিনেশন কিন্তু তারা ঠিকমতো কখনোই ব্যবহার করে নাই। সুতরাং আমার সন্দেহ আছে যে আমরা ওই শব্দটা বুঝি কিনা। গণহত্যা আপনি একজনকে হত্যা করলেও কিন্তু গণহত্যা হয়, হত্যা ছাড়াও হতে পারে। হত্যার মধ্যে একজন হত্যা নেই, কিন্তু আরো কিছু প্রসেস আছে, যে জেনোসাইডের যে কনভেনশন হয়েছিল, জেনোসাইডের ডেফিনেশনটাই যদি দেখেন, মানে জেনোসাইডটাকে যদি আমরা গণহত্যা ধরে নেই, তাহলে এই হত্যাটা হতে হবে হলো কতগুলো পার্টিকুলার কারণের ভিত্তিতে। মানে একজন হিন্দু, এই জন্য আপনি তাকে খুন করছেন, একজন মুসলমান তাকে খুন করছেন, অথবা একজন ছাত্র সেই জন্য তাকে খুন করছেন, ঠিক পার্টিকুলারলি এইরকম যদি ঘটনা ঘটে, অথবা একজনের সাদা চামড়া সেজন্য খুন করছেন, তাহলে সেটা গণহত্যা। কিংবা একজন রোহিঙ্গা, ওই কারণে তাকে খুন করছেন, সে অপরাধ করুক বা না করুক, তাহলে সেটা গণহত্যা। কিন্তু যদি অপরাধ করে কিন্তু অপরাধের কারণে তাকে হত্যা করছেন, অথবা অন্য কোনো কারণে হত্যা করছেন, এগুলো গণহত্যার মধ্যে পড়ে না। আপনি হাজার হাজার লাখ লাখ লোক হত্যা করলেও সেটা গণহত্যার মধ্যে পড়ে না। এই জিনিসটা আমাদের একটু বোঝার প্রয়োজন আছে আর কি। গণহত্যার বিচার করেন আর হত্যার বিচার করেন, বিচারটা হওয়া দরকার। সুতরাং গণহত্যার নাম দেওয়ার কোনো প্রয়োজন দেখি না আমি। মাহফুজ ভাই, ওটা পাকিস্তানে দীর্ঘদিন ছিলেন একজন কূটনীতিক হিসাবে। আপনি জানেন যে গত বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স একেবারেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইউনূস সাহেবের বৈঠক হয়েছে এবং অনেক বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই বৈঠকটি নিয়ে ইন্ডিয়ার মিডিয়া একেবারে তোলপাড় করছে। এই বিষয় নিয়ে কিছু বলবেন? আপনার একটা অভিজ্ঞতা রয়েছে একেবারে। ইন্ডিয়া অনেক কিছু নিয়েই আমাদের ব্যাপারে তোলপাড় করে, কোনোটারই ঠিক আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। পাকিস্তানে আমি প্রায় 3 বছর কূটনৈতিক দায়িত্ব পালন করেছি। স্বাভাবিকভাবেই তখন বাংলাদেশের দিক থেকে একটু অনীহা ছিল দু দেশের সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে। কিন্তু একই সঙ্গে এটা সত্য, সেটা হলো পাকিস্তান এবং বাংলাদেশ বহু ক্ষেত্রে আপনার ঠিক কমপ্লিমেন্টারি না। হ্যাঁ, আমাদের ট্রেডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায়, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, যে আমরা দুজনই কম্পিট করছি একে অপরের সঙ্গে। সুতরাং সেইখানে কমপ্লিমেন্টারি জিনিসগুলো বের করে নিয়ে আসা একটু ডিফিকাল্ট, হয়তো অতটা খুঁজে পাওয়া যাবে না। এক সময় যেহেতু আমরা পাকিস্তানের অংশ ছিলাম, সেজন্য আমাদের সাংস্কৃতিক কিছু কিছু জায়গা আছে যেখানে হয়তো আমরা নতুন করে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখি। বাংলাদেশের আপনার সাংস্কৃতিক অঙ্গনের, যেমন ধরেন পাকিস্তানের চিত্রকলা, বহুদিন তারা বাংলাদেশের চিত্রকলার যে ধারা, সেই ধারা অনুসরণ করেছে। যদিও পাকিস্তানের সংস্কৃতি আমাদের থেকে একটু ভিন্ন, তারপরেও তারা অনুসরণ করেছে, কারণ তাদের এখানে কখনো চিত্রকলার অতটা প্র্যাকটিস হতো না। সো বাংলাদেশের আমাদের এই অঞ্চলের মানুষ গিয়েই কিন্তু পাকিস্তানের চিত্রকলার ধারাটা পুনরুজ্জীবন করেছে। তো এরকম অনেক জায়গা আছে। আপনি দেখবেন যে আমাদের কিছু কিছু শিল্পী পাকিস্তানে এখনও সেলিব্রেটেড। তো ওরকম অনেক জায়গা আছে, অবশ্যই খুঁজে দেখলে এরকম অনেক জায়গা বের করা যাবে। নিরাপত্তার একটা ইস্যু, যে ইস্যুতেও দেখা যাবে যে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা আমাদের জন্য লাভজনক হতে পারে। নিরাপত্তা ইস্যুতে এবং আপনি ভৌগোলিক অনেকগুলো বিষয় আছে যেখানে পাকিস্তান আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার হতে পারে। পাকিস্তানের প্রশ্নে বা পাকিস্তান ছাড়াও অন্যান্য ক্ষেত্রে ভারতের মিডিয়াতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্যদের সাথে বসছেন, মানে খুব অদ্ভুত। মানে আমাদের প্রধান উপদেষ্টা ভারতের সাথে বসতে চেয়েছেন, ওনারা বসেননি। ওনার জায়গা থেকে উনি যতগুলো সম্ভব দেশের সাথে বসবেন, এবং একটা ডক্টর ইউনূস কিন্তু মাল্টিল্যাটারালিজম চেয়েছেন। সমস্যা হচ্ছে ভারতের সাথে এই জায়গাটাতেই কনফ্লিক্ট। কেন ওরা পছন্দ করছে না? ওরা সব সময় বাইল্যাটারাল, সব সময়। ডক্টর ইউনূস তার ভাষণে, জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু সার্ককে পুনরুজ্জীবন করার চেষ্টা করবেন বলছেন। এমনকি কথা ছিল উনি সম্ভব হলে, উনি এটা বলছেন যে এই জেনারেল অ্যাসেম্বলিতে সম্ভব হলে একটা ছবি তুলতে চেয়েছিলেন সবাইকে নিয়ে, যে আমরা আবার একসাথে কাজ করব। সো ভারতের জায়গা থেকে ভারত তো আসলে জেনুইনলি একটা হেজিমনিক পাওয়ার হয়ে উঠতে চায় নাই। সে তো চেয়েছে আসলে এক ধরনের ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড, কেমন জানি দ্বিপাক্ষিক সম্পর্কটাকে তারা সামনে আনতে চায় না। তাতে সুবিধা আছে, কারণ মাল্টিল্যাটারাল হলেই দেখা যাবে অন্যান্য সবারই এক ধরনের ভয়েস থাকে, অন্যান্য সবাই একসাথে। যেমন 7টা দেশের মধ্যে আবার আপনি বড় হতে পারেন, কিন্তু ওখানে সদস্য হিসেবে তো সবাই ইকুয়াল। সো আপনার মধ্যে দেখা গেল যে ভোটে বা কেউ আপনার সাথে আসে, যোগ হলো কোনো একটা ইস্যুতে, সে ভারতকে চাপ দেওয়ার পরিস্থিতি হতে পারে। সেই জিনিসগুলো পছন্দ করে না, কারণ ভারত আসলে
তার অন্তত ফরেন পলিসিতে আমরা এক ধরনের ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড দেখি। মাল্টিল্যাটারালিজম সবসময় ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউডের সাথে কনফ্লিক্ট করে। সো তাদের মিডিয়াতে দেখছি যে এটা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে এবং একটু অনভ্যস্ততাও আছে। গত 15 বছর আসলে ভারত কি চেয়েছে সেটাই বাংলাদেশ সরকার করেছে। এই যে পাকিস্তানের সাথে আমরা যদি আর্টিলারি শেল পাকিস্তানের কাছ থেকে সস্তায় ভালো আর্টিলারি শেল পাই, আমি কিনবো না কেন? খুব সিম্পল। পাকিস্তান তো অনেক দিকে পিছিয়ে আছে, পাকিস্তান কিন্তু মিলিটারি হার্ডওয়্যারে বেশ ভালো হয়েছে। মানে চাইনিজ অনেক প্রযুক্তি পাকিস্তানে ট্রান্সফার্ড হয়েছে, মেইন ব্যাটল ট্যাঙ্ক বানাচ্ছে, ফাইটার বানাচ্ছে, গডসে করে নিউক্লিয়ার ওয়েপন বানিয়েছে। আমরা ওটার কথা বলছি না, কিন্তু আমাদের অন্যান্য যা যা আছে যদি আমরা মনে করি কম্পিটিটিভ প্রাইসে তার কাছ থেকে আমরা প্রকিওর করতে পারি, উই শুড ডু দ্যাট, উই শুড গো ফর দ্যাট। এটা যে কোনো দেশ, ভারতের আরেক শত্রু দেশ কাগজে কলমে চাই, আমাদের তো মিলিটারি হার্ডওয়্যারের 70-80% চাইনিজ, করছি না? সো আমরা নতুন সোর্সিং করব, কিন্তু এর মধ্যে কোনো অদ্ভুত কিছুও ছিল না। কিন্তু তারা মনে করছে, তারা চাইছে যে না, এতদিন চাইতো যে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা হবে না। ভাইয়া পাকিস্তানে ছিলেন, ওই সরকারের সময় উনি খেয়াল করেছেন যে এক ধরনের অ্যাটিটিউড আছে যে সম্পর্কটা আমরা খুব বেশি ভালো রাখবো না। আমরা মানে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো সেটি হলো যে চীনের সঙ্গে একটা সম্পর্ক নিয়ে নানান ধরনের কিছু হিসাব নিকাশ রয়েছে। কারণ গত পতিত সরকারকে চীন অকণ্ঠভাবে সমর্থন দিয়েছিল, কিন্তু চীনের সাম্প্রতিক গত 1.5 মাসের কার্যকলাপ মনে হয়েছে একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। চীনের সঙ্গে আমাদের নানান কারণে সম্পর্ক রয়েছে, বিশেষ করে ব্যবসা, তাদের এখানে ডেভেলপিং কাজ রয়েছে। প্রথম কথা হলো যে আপনি তো সম্পর্ক কারোর সঙ্গেই খারাপ করবেন না, স্বাভাবিক। আর তার চাইতে বড় কথা, যার সঙ্গে যত সম্পর্ক হবে বা ডেভেলপ করবে তত বাংলাদেশের লাভ, এবং আমাদের ওইটাই দেখা উচিত যে আমরা কোন দেশের সঙ্গে কত বেশি সম্পর্ক ডেভেলপ করতে পারি এবং আমাদের ইন্টারেস্ট সেখানে কতটা রক্ষা করতে পারি। চীন অবশ্যই বিশ্ব মাপে যদি ধরেন তাহলে একটা গুরুত্বপূর্ণ শক্তি, কেবলমাত্র রাজনৈতিক শক্তি না, তার অর্থনৈতিক শক্তি আছে, সামরিক শক্তি আছে, এবং আপনার ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য চীন একটা গুরুত্বপূর্ণ দেশ। সুতরাং আমাদের অবশ্যই উচিত চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা এবং উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া। সেখানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে চীন খুব বেশি অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী, কিন্তু আরেকটু ভেতরে যদি আমরা দেখতে যাই তখন দেখব যে ভূ রাজনীতিটা চীনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন হয়তো চাইবে না যে এখানে ভারত অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পশ্চিমের কোনো প্রভাব আমাদের এলাকায় খুব বেশি বৃদ্ধি পেয়ে যায়, যে কারণে রোহিঙ্গা সমস্যা নিয়ে পশ্চিমদের এক ধরনের ধারণা, আপনার চীন বা ভারতের ভিন্ন ধরনের ধারণা, আর আমরা বাংলাদেশ যারা এতে সাফার করছি। মাহফুজ ভাই, আমাদের প্রায়োরিটি আর এই প্রসঙ্গে যখন আনলেন আপনি রোহিঙ্গা প্রসঙ্গে, প্রফেসর ইউনূস কিন্তু স্পষ্ট করে বলেছেন গত সরকার যেটা করেছিল সেটা হলো দ্বিপাক্ষিকভাবে এই সমস্যার সমাধান করতে চেয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে যায়নি। কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। রোহিঙ্গা ইস্যু তো এখন যে পর্যায়ে চলে গেছে, এটা তো দেখা যাচ্ছে যে আমরা এই 5 বছরে বা 6 বছরে কোনো রকম হেডওয়ে খুঁজে পাইনি। কেবলমাত্র পশ্চিমা দেশগুলো আমাদেরকে কিছুটা সমর্থন দিয়ে যাচ্ছে, তাও সেটা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের ক্ষেত্রে, ঠিক প্রত্যাবাসনের ক্ষেত্রে না। সুতরাং আমাদের যদি এখন প্রত্যাবাসনকে টার্গেট করতে হয়, যে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হয়, প্রফেসর ইউনূস যে 3টি পয়েন্ট উল্লেখ করেছেন এবং সেটা জাতিসংঘের মহাসচিব তিনি তাকে ওয়েলকামও জানিয়েছেন, এবং আমার মনে হয় যে এটা আমরা একটু পুশ ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারি। কেবলমাত্র ওই ইউএনের বক্তৃতায় হবে না, এরপরেও যদি আমরা এটাকে পুশ ফরওয়ার্ড করার চিন্তা করি, তাহলে উনি যেরকম বলেছেন সেরকম, মানে একটা সামিট হলে সবচেয়ে বেশি ভালো হয়, যেটা রোহিঙ্গা ইস্যু নিয়েই হবে। সামিট যদি নাও হয়, তারপরেও একটা ইউএন সেশন যদি হয় অন রোহিঙ্গা ইস্যু এবং তাদের প্রত্যাবাসন, অবশ্যই বাংলাদেশ সেখান থেকে বেনিফিটেড হতে পারে। আমরা আবারও একটু বিরতিতে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত জানাচ্ছি আগামী বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। ডক্টর জাহিদ, আপনি এই চীন বাংলাদেশ রিলেশন নিয়ে কথা হচ্ছিল, এই বিষয়ে আপনি কিছু বলবেন? 2-3টা পয়েন্ট একটু যোগ করি। সেটা হচ্ছে বাংলাদেশের আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, আমরা যেটা দাবি করছি এটা রিয়ালাইন করতে হবে। চীনেরও রিয়ালাইন করার ব্যাপার আছে। একটা উদাহরণ দিই, মালয়েশিয়াতে যখন মাহাথির মোহাম্মদ নির্বাচিত হলেন গতবার, উনি চীনের সাথে অনেকগুলো প্রকল্প রিনেগোশিয়েট করেছেন। তার মানে স্বৈরাচারী সরকার বা অন্য কোনো সরকার তার প্রকল্পের লোন, আমরা চায়নার সাথে তো আমাদের অনেক পার্টনারশিপ আছে, আমাদের সবচেয়ে বড় ইম্পোর্ট করি আমরা তাদের কাছ থেকে, ইটস হিউজ, $20 বিলিয়ন বেশি এক্সপোর্ট করিই না প্রায়। আমাদের মিলিটারি হার্ডওয়্যারের কথা বলছি, আমরা হিউজলি সিরিয়াসলি ডিপেন্ডেন্ট অন দেম। কিন্তু আমরা অনেকগুলো উন্নয়ন দেখানোর জন্য চায়নার প্রকল্প আনা হয়েছে, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, অনেক বেশি টাকা দিয়ে করা প্রকল্প আছে আমাদের, কিন্তু যেগুলো শুরু হয়ে গেছে সেগুলো রিনেগোশিয়েট করা উচিত, সম্ভব হলে এটার ইতিহাস আছে, মালয়েশিয়াতে হয়েছে। যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাতিল করতে হবে। মানে চায়নাকেও বুঝতে হবে এটা শেখ হাসিনার সরকার না যে তাকে আমি কতগুলো প্রকল্প গছিয়ে দেব, যে কাজটা সে আফ্রিকায় করেছে বহু জায়গায়। শ্রীলঙ্কা খুব বড় উদাহরণ না? আপনি একটা পোর্ট তৈরি করার জন্য টাকা দিলেন, যে পোর্টটা দীর্ঘদিন থেকে সার্ভে করা দেখানো হয়েছে যে এটা কোনোদিন ইকোনমিক্যালি ভায়াবল হবে না, বাট আপনি দিলেন। শ্রীলঙ্কার অনেকগুলো প্রজেক্ট, ওদের একটা বিরাট টাওয়ার হচ্ছে, এমনকি পোর্ট সিটি কলম্বো হচ্ছিল সমুদ্র থেকে ভূমি জাগিয়ে তাদের দেউলিয়া হওয়ার কিছুদিন আগে, আপনি খেয়াল করে দেখেন। সো চায়না এই কাজগুলো করে। পাকিস্তানের গোয়াদার পোর্ট যথেষ্ট শিপ যায় না, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে 50-60 পাকিস্তান গোয়াদার পোর্ট করার জন্য সাপোর্ট চেয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক ফিজিবিলিটি স্টাডি করে বলেছিল এটা হবে না, কিন্তু চায়না তার নিজের স্বার্থে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর করে ওই পোর্ট করে আসলে মূলত সে তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কাজে লাগে। এখন কিন্তু সেটা কার্যকরী হচ্ছে না নানান কারণে। এটাই হচ্ছে চায়নার এই টেন্ডেন্সি আছে, আপনি কতগুলো প্রজেক্ট দেন, অপ্রয়োজনীয় হোক, বিরাট টাকায় হবে। আমাদের কি হয়েছে, এরকম প্রজেক্ট দিয়ে অনেকে লাভবান হয়েছে। চায়নার ক্ষেত্রে আমাদের চায়নাকেও বুঝতে হবে যে এই সরকারের সাথে তাদেরও সম্পর্কে রিয়ালাইনমেন্ট করে যেতে হবে, আগে যা ছিল হুবহু সেটা চলবে না, আর এটা বলার ব্যাপার ছিল। মাহফুজুর রহমান, আপনি জানেন মধ্যপ্রাচ্যে একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আর আগে ছিল গাজায়, সেখানে 40,000-এরও বেশি মানুষ খুন হয়েছে এবং যার বেশিরভাগই নারী এবং শিশু। এখন আবার নতুন একটা ফ্রন্ট খুলেছে, সেটা লেবাননে। হিজবুল্লাহর সঙ্গে তাদের লড়াই, ইসরায়েলের লড়াই অনেক পুরনো এবং দীর্ঘদিন ধরে একরকম চলছিল। এবার সর্বশক্তি দিয়ে লেবাননে হামলা চালায় তেল আবিব, এবং এই হামলার পরিপ্রেক্ষিতে নিহত হয়েছে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গ্রুপ হিসেবে যারা পরিচিত, সেই হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এর মানে আমরা লক্ষ্য করছি যে সর্বশক্তি দিয়ে লেবাননে ইসরায়েল নেমেছে। আসলে ইসরায়েল কি চাচ্ছে? ইসরায়েল কি চাচ্ছে সেটা কম বেশি আমাদের সবার কাছে হয়তোবা অনুমিত, কারণ ইসরায়েল যে আজকে থেকে করছে তা না, তার জন্মের পর থেকেই এই একই ধরনের সহিংস অ্যাটিটিউড ইসরায়েল শো করে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে যেখানে আমরা সবাই চাচ্ছিলাম যে গাজায় যে হত্যাযজ্ঞ হয়েছে বা গণহত্যা হয়েছে সেইটা বন্ধ করে মধ্যপ্রাচ্যে একটা শান্তি আসবে, এবং সেজন্য মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ, ইনফ্লুয়েন্সিয়াল দেশ, তারাও চেষ্টা করেছে। এবং একটা পর্যায়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, যারা ইসরায়েলের প্রধান অস্ত্র যোগানদাতা, তারাও এক পর্যায়ে অস্ত্র যোগান দেওয়া বন্ধ করেছিল। সুতরাং আমাদের আশা ছিল অনেক বেশি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েল ঠিক উল্টো পথে হাঁটছে, এবং কেবলমাত্র আপনার প্যালেস্টাইন বা গাজাতে না, তারা তাদের ওয়ার ফ্রন্ট আরও অনেক বর্ধিত করেছে। এবং এখন লেবাননে দেখছি, হয়তো ভবিষ্যতে দেখা যাবে যে তারা ইয়েমেনেও যাচ্ছে হুতিদের বিরুদ্ধে, কিংবা ইরানে আসছে তারা, এরকম হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ আছে। তো সেইটা সারা সমগ্র বিশ্বের জন্য যথেষ্ট হুমকি স্বরূপ, কেননা বিশ্বব্যাপী মানুষ শান্তিই চায়। যে পরিমাণ যুদ্ধ হয় সারা বিশ্বব্যাপী, অনেক সময় বলা হয় যে এগুলো শান্তির জন্য হচ্ছে যুদ্ধ, কিন্তু যুদ্ধ উভয় পক্ষকে ক্ষতিগ্রস্ত করে, উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়, সম্পদ নষ্ট হয়। কিন্তু আশ্চর্যজনক হলো, ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি এই ইউএন সেশনেও সেখানে তারা বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায়, অথচ শান্তি বিনষ্ট করার জন্য
তারা ইসরায়েলকে এখন পর্যন্ত অস্ত্র যোগান দিয়ে যাচ্ছে। সুতরাং এইটা একটা ডিলেমা আমাদের জন্যে, এবং আমাদের প্রফেসর ইউনূস জাতিসংঘ অধিবেশনে খুব সুন্দর করে তিনি এই প্রসঙ্গটা উল্লেখ করেছেন, এবং যেটা আমাদের একটা পারসেপশন ছিল বাংলাদেশে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে কথা বলবেন, কিন্তু মধ্যপ্রাচ্য ইস্যুতে কিন্তু খুব স্পষ্ট করে তিনি একদম স্পষ্ট করে গণহত্যা বলেছেন এবং এটা বন্ধ করার জন্য বলেছেন। এবং তিনি শুধু বাংলাদেশের কথা বলেন নাই বা মুসলমানদের কথা বলেন নাই, তিনি বলেছেন যে বিশ্বের জন্য এটা লজ্জাজনক যে বিশ্ব এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে, তার মানে সমগ্র মানব জাতিকেই তিনি এখানে লায়াবল করতে চেয়েছেন। খুব সুন্দর করে এটা বলেছেন, এবং জাতি হিসাবে আমার মনে হয় এইটুকু বলার জন্য আমরা গর্ববোধ করতে পারি। এখন মধ্যপ্রাচ্যে যা হচ্ছে সেটার সমাধান কিভাবে সম্ভব? সমাধান এখন অনেক বেশি জটিল হয়ে গেছে, এ কারণে যে আগে একসময় আরব বিশ্ব ইসরায়েল প্রশ্নে অথবা প্যালেস্টিন প্রশ্নে এক ছিল, এখন কিন্তু দ্বিধা বিভক্ত, অথবা বলতে পারেন বহুধা বিভক্ত বলা যায়, বিভক্ত। সেখানে রিপাবলিকানরা যখন হোয়াইট হাউসে ক্ষমতায় ছিল তখন তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের, তার মধ্যে সৌদি আরব ছিল, আমিরাত ছিল, বাহরাইন ছিল, এই সমস্ত দেশ ছিল। তো সেইটা আরব বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। আরব বিশ্বের উচিত ছিল যখনই এই ধরনের কোনো এফোর্ট নেওয়া হয় সেটাকে একটা ওভারঅল এজেন্ডা হিসাবে নেওয়ার, কিন্তু তারা আনফর্চুনেটলি এটা ভিন্নভাবে নিয়েছে, এবং সে কারণে এখন এই প্যালেস্টিনিদের উপর এবং পরবর্তীতে আমরা লেবাননে এখন এই হত্যাযজ্ঞ দেখছি। ডক্টর জাহিদ, আপনি লক্ষ্য করেছেন যে নানান ধরনের ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে রীতিমতো একটা আতঙ্ক ছড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যে। এই যে পরিস্থিতিটা, এখন ইরান কি করতে পারে, কি করবে? ইরানের কিন্তু একটা খুব মজা আছে, ইরান এতদিন খুব মজায় যুদ্ধ করছিল, তার অনেকগুলো প্রক্সি আছে, অনেকগুলো ফন্ট ছিল, ফন্ট মানে প্রক্সি, এগুলো হলো মূলত শিয়া, আবার শুধু শিয়া না, কৌশলটা এরকম যুদ্ধের, আমি উদাহরণ দিচ্ছি। ওর একটা প্রক্সি, সবচেয়ে বড় প্রক্সি হচ্ছে হেজবুল্লাহ, ওর একটা বড় প্রক্সি হলো হুতিদেরকে ইয়েমেনে ইউজ করেছে, সৌদি আরবের বিরুদ্ধে ব্যবহার করেছে সে। মজার ব্যাপার শুধু শিয়া না, কৌশল এরকমই। হামাস তো সুন্নি, হামাস আবার তার স্বার্থের প্রয়োজনে ইরান শিয়া হলেও তাকে কিন্তু আবার সমর্থন দিয়েছে। সো সে দীর্ঘদিন থেকে প্রক্সিগুলোকে দিয়ে যুদ্ধ করিয়ে খুব মজায় ছিল। এখন ইসরায়েলের কৌশল হচ্ছে প্রক্সি শুধু না, পারলে মেইনল্যান্ড ইরানেও যুদ্ধ নিয়েছে। সিরিয়াতে যে ওদের কনসুলেটে অ্যাটাক করে হত্যা করলো, এরপর তো ইরান তার সরাসরি ইসরায়েলকে অ্যাটাক করতে গেল, কারণ কনসুলেটে হামলা মানে কিন্তু আসলে ওই ভূমিতে হামলা করেছেন, ব্যাপারটা এরকম। সো ইরান চেষ্টা করলো, ইসরায়েলও আবার পাল্টা করলো, শেষ হলো। সো ইসরায়েলের এখন কৌশল হচ্ছে প্রক্সিগুলোকে যত বেশি সম্ভব চাপে রাখা এবং পারলে ইরানকে যুদ্ধের মধ্যে ডেকে আনা। ইরানও আবার খুবই সেন্সিবল রোল প্লে করছে। সে কিন্তু ইসরায়েলের দিকে যখন প্রথম ড্রোন পাঠাচ্ছিল, সে কিন্তু চাইলে ব্যালিস্টিক মিসাইল ইউজ করতে পারতো, যেটা অনেক ফাস্টার আসে, সে ড্রোন ইউজ করেছে, কারণ ড্রোন পৌঁছতে 2-2.5 ঘন্টা লাগবে। ইসরায়েল ডিটেক্ট করেছে, তার মানে তার নিজের মুখটাও রক্ষা হলো, তুমি আমার ভূমিতে হামলা করেছো, আমি তোমার ভূমিতে হামলা করব, এবং খুব বেশি মানে স্ট্র্যাটেজিক টার্গেটেও পাঠায় নাই। ইরানও চেষ্টা করছে ফুল ব্লোন একটা যুদ্ধে না যেতে, কিন্তু ইট উইল বি টাফ ফর ইরান, কারণ হচ্ছে এই যে বললাম, এখন আপনি এটা করলেন, এবং ইসরায়েলের যে পরিমাণ ক্যাপেবিলিটি, ইন্টেলিজেন্স ক্যাপেবিলিটি, মানে এই যে কিছুদিন আগে তাদের পেজার এবং ওয়াকি টকির বিস্ফোরণ, এখন যে বোমা, মানে আপনারা হাসান নাসরুল্লাহকে কিভাবে তারা ফলো করেছেন, এবং তারা যে বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করেছেন, টার্গেট ছিল ওটা। হিজবুল্লাহর কিন্তু হেডকোয়ার্টার্স হচ্ছে মাটির নিচে, সো ওগুলো ওই ধরনের 1 টন ওজনের বোমা দিয়েই, ওগুলো সিস্টেমটা এরকম, এটা উপরে ফাটে না, ওটা অনেকটুকু ভেতরে চলে যায়, তারপর সেখানে গিয়ে বাস্ট করে। সো সেটা করেছেন। ইরানের লাস্ট প্রেসিডেন্ট রাইসির হত্যার সাথেও ইসরায়েল জড়িত কিনা প্রশ্ন আছে। ইরানের পারমাণবিক প্রকল্পের একের পর এক সায়েন্টিস্টকে কিন্তু ইসরায়েল হত্যা করেছে ইরানের মাটিতে। সুতরাং ইসরায়েল তার সক্ষমতা দেখাচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে এখন সন্দিহান হব, কারণ হচ্ছে ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে পারবে কিনা। ইসরায়েল যেটা চাইছে, ইরানকে যদি যুদ্ধে টেনে নিয়ে আসা যায়, একটা ফুল ফ্লেজেড যুদ্ধে, একটা সময় আমেরিকাকেও ইনভলভ না হয়ে, আমেরিকা মানে এই সময় সবচেয়ে ঝুঁকিতে আছে আমেরিকা কোনোভাবেই চায় না নির্বাচনের আগে আরেকটা যুদ্ধ লেগে যাক, কারণ আমেরিকা এখানে যদি ইনভলভ হতে হয়, সেটা ভোটের ক্ষেত্রে তার জন্য প্রবলেম তৈরি করবে। কিন্তু এদিকে আবার আরেকজনের প্রয়োজন ভিন্ন, বাইডেনের, বা এখন তার বাইডেন যাচ্ছে না, ডেমোক্র্যাটদের নির্বাচনের জন্য এই যুদ্ধটা প্রবলেম।
আবার নেতানিয়াহুর ক্ষমতায় থাকার জন্য যুদ্ধ প্রয়োজন। আপনি গাজায় খুব বেশি ভালো কিছু করতে পারছিলেন না, আপনি গেলেন। আমরা অনেকেই জানি যে নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু জুডিশিয়াল প্রসেস ছিল, সো এগুলো উনি ক্ষমতায় না থাকলে সাথে সাথে এগুলো আবার শুরু হবে। সো উনি এখন আবার নাসরুল্লাহকে যখন হত্যা করতে পারলেন এবং এই যুদ্ধটা যদি ছড়িয়ে দিতে পারেন, ওনার ক্ষমতায় টিকে থাকা সহজ হয়ে যেতে পারে। মাহফুজ ভাই, লাস্টে একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে ঘটনাচক্রে বিশেষ করে ট্রাম্পের আমলে মিডল ইস্টের কিছু দেশ ইসরায়েলকে সাপোর্ট করেছে এবং তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক করেছে, এবং বলা হয় থাকে গাজার যুদ্ধ শুরু না হলে সৌদি আরবে একই কাজ করত, এরকম একটা বলা হয় থাকে। ইদানিং সৌদি আরব একটু তৎপর হয়েছে, বলা হয় থাকে মোহাম্মদ বিন সালমানের যে বিরাট একটা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার এই যুদ্ধটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে সৌদির পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে সম্ভবত 26 সেপ্টেম্বরে উনি একটা কথা বলেছেন যে তারা একটা জোট করতে চাচ্ছে দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে করা যায়। আদৌ কি তারা সাকসেস হবে? এখন পর্যন্ত বিশ্বব্যাপী যা অবস্থা তাতে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন সবচাইতে বেশি। জাতিসংঘের অধীনে যদি ওই একইভাবে যেভাবে আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান চাচ্ছি সেইভাবে যদি একটা আলোচনা শুরু হয়, তাহলে হয়তোবা আমরা কিছুটা সমাধানের দিকে এগিয়ে যেতে পারি। এবং সেইখানে যদি সৌদি আরব, মিশর এবং কাতার এরা একটু উদ্যোগ নেয়, তখন হয়তো এটা অনেকখানি সহজ হবে। ডক্টর জাহেদ, আপনারা একটা এর সমাধান কি আর হবে না? এভাবেই চলতে থাকবে বছরের পর বছর? একটা পয়েন্ট, সেটা হলো ভাইয়া যেটা বলেছেন, একরাষ্ট্রভিত্তিক আলাপ এসছিল একটা সময়, কিন্তু ইসরায়েলের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা কঠিন বা ইম্পসিবল। কারণ হচ্ছে আপনি যখন এখানকার মুসলিম জনগোষ্ঠী সহ পুরোটাকে একটা দেশ ঘোষণা করবেন, তারা সবাই নাগরিক হয়ে গেল এবং মুসলমানদের ফার্টিলিটি রেট তাদের চাইতে বেশি, খুব বেশি সময় লাগবে না, ইউল বি আউট নাম্বার। সান অফ সয়েল, তাদের আলাদা একটা মানসিক ব্যাপারও কিন্তু রয়েছে আছে। কিন্তু যদি সংখ্যাটা মুসলিমদের বেশি হয়ে যায়, আমরা অনেকে এটা জানি না, ইসরায়েলের অনেক সমালোচনা করতে পারি, ইসরায়েলের ভেতরে কিন্তু একটা অসাধারণ ডেমোক্রেটিক প্রসেস আছে, ওদের নির্বাচন, ওদের স্ট্রাকচার, ওদের আদালত নেতানিয়াহুর বিচার করছে এবং তাদের যে জুডিশিয়ারি আছে, কিছুদিন আগে নেতানিয়াহুর বিরুদ্ধে মুভমেন্ট হয়েছিল, কারণ জুডিশিয়ারি এতটাই স্বাধীন, উনি চাইছিলেন ওটা কবজা করতে, রাস্তায় কিন্তু লোকজন নেমে এসেছিল ওই কারণে, এতটাই চমৎকার ডেমোক্রেটিক প্রসেস আছে। তো সেখানে যদি মুসলিমের সংখ্যা বেড়ে যায়, দেখা যাবে একটা সময় এই রাষ্ট্রটা যদি এক রাষ্ট্র হয়, শাসনভার আর ইহুদিদের হাতে থাকছে না, তাদের সেই প্রমিস ল্যান্ডের যে স্টোরি, যেটার নেতৃত্ব তাদের হাতে থাকবে, এটা থাকবে না। দ্বিরাষ্ট্রের ব্যাপারেই আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি একজনের ব্যাখ্যাকে খুব মন থেকে গ্রহণ করি, ফরিদ জাকারিয়া, বিখ্যাত কমেন্টেটর অফ CNN। জাকারিয়া বেশ কয়েক বছর আগেই একটা কথা বলছিলেন যে এটা তো হয়েই যাচ্ছিল, একটা পর্যায়ে কিন্তু সরে আসলো প্যালেস্টাইনিয়ানরা। দুই রাষ্ট্রভিত্তিক এটা তো আগে মানলে, খেয়াল করেন, আপনি প্রথম ইসরায়েল রাষ্ট্রই মানেন নাই, আপনি বললেন যে পুরোটা আপনার ল্যান্ড, পরে যুদ্ধ করতে গেলেন, যুদ্ধ করে টোরে আবার আরো ভূমি হারালেন, আরো দেশ যুদ্ধে আসলো, তারপর মানতে শুরু করলেন, তারপর একটা পর্যায়ে এসে মানলেন যে দ্বিরাষ্ট্র হবে, কিন্তু সেখানে আবার আপনি আপনাকে উইথড্র করলেন, এই দেরিগুলো হয়েছে। এখনো আমি মনে করি যে মোটা দাগে যদি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হয় সেটাই হতে পারে। সো পরিস্থিতি খুব ভালো কিছু আমি আসলে দেখি না, আমি সমাধান হবে আমার কাছে মনে হয় না, এবং মধ্যপ্রাচ্যে একটা বড় স্কেলে যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মাহফুজুর রহমান এবং ডক্টর জাহিদুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।